এবার আমরা শুরু করব দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। দেখো বোর্ডে একটা ছবি এঁকেছি। অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে একটি বস্তু পিকিউ, তার দরুন যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে কিউপি। প্রতিবিম্বটা হচ্ছে কিউপি। এখন এখানে আমরা চিহ্নের নিয়ম আগেই বলেছি যে আলোর গতিপথের বিপরীত দিকে দূরত্ব হলে তা ঋণাত্মক এবং দূরত্ব মাপা হবে সব মেরু থেকে। তাহলে এখানে বস্তু দূরত্ব সমান মাইনাস ও কিউ সমান মাইনাস ইউ। প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ও স্মল কিউ সমান মাইনাস ভি। ফোকাস দূরত্ব ও এফ সমান মাইনাস এফ। বক্রতা ব্যাসার্ধ ওসি সমান মাইনাস আর। এখানে দুটো ত্রিভুজ নিচ্ছি আমরা। একটা ত্রিভুজ PCQ, ত্রিভুজ PCQ ও ত্রিভুজ স্মল p c স্মল q। এটা পরস্পর সদৃশ, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ। তাহলে কি লিখতে পারি? PQ বাই স্মল pq ইকুয়াল টু CQ বাই C স্মল q। আবার ত্রিভুজ ABF, ত্রিভুজ ABF, ত্রিভুজ ABF ও ত্রিভুজ PFQ, ত্রিভুজ PFQ এরা সদৃশ। তাহলে লিখতে পারি AB বাই PQ ইকুয়াল টু BF বাই FQ। এখানে যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 আর 2 যদি তুলনা করি তাহলে চলে আসছে। হ্যাঁ, আরেকটা কথা, তুলনা করার আগে AB এবং PQ হচ্ছে সমান। AB সমান PQ, তাহলে 1 আর 2 তুলনা করলে লিখতে পারি CQ বাই CQ ইকুয়াল টু BF বাই FQ। যেহেতু দর্পণের উন্মেষ খুব ছোট, তাহলে BF এর জায়গায় লিখতে পারি OF। তাহলে কি লিখতে পারি? CQ বাই CQ সমান OF বাই FQ। এবার আমরা যে মানগুলো জানি, অর্থাৎ বস্তু দূরত্ব জানি, প্রতিবিম্ব দূরত্ব জানি, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য জানি, বাকিগুলো ঠিক জানি না। যেগুলো জানি না সেগুলোর মানগুলো একটু পরিবর্তন করে নেব। এই যে CQ এর জায়গায় লিখতে পারি OQ মাইনাস OC বাই স্মল q এর জায়গায় লিখতে পারি OC মাইনাস OQ ইকুয়াল টু OF এর মান আমরা জানি FQ
মান জানি না, এখানে লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ অর, এবার সব মানগুলো বসাবো। দেখো ও কিউ মানে বস্তু দূরত্ব, এবং এক্ষেত্রে বস্তু দূরত্বটা নেগেটিভ, কারণ আলোর গতিপথের বিপরীত দিকে মাপা হচ্ছে, মাইনাস ইউ। ওসি, ওসি মানে বক্রতা ব্যাসার্ধ, এর মানটা জানি মাইনাস আর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর বাই ওসি, ওসি মানে বক্রতা ব্যাসার্ধ মাইনাস আর, ও স্মল কিউ মানে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি, ও এফ বক্রতা ব্যাসার্ধ মাইনাস এফ, ও স্মল কিউ প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ভি, ও এফ বক্রতা ব্যাসার্ধ মাইনাস এফ, মাইনাসে মাইনাসে প্লাস এফ। এক্ষেত্রে যদি আরেক লাইন লেখা যায়, তাহলে মাইনাস ইউ আর এর জায়গায় লিখতে পারি 2f, আগেই প্রমাণ হয়েছে, মাইনাস আর প্লাস ভি ইকুয়াল টু মাইনাস এফ বাই মাইনাস ভি প্লাস এফ। যদি আমরা কোনাকুনি গুণ করি, और uv माइनस uf, uv माइनस ये uf माइनस 2vf माइनस प्लस 2f स्क्वायर इक्वल टू এই জায়গাতে আর এর জায়গায় 2f বসাতে হবে, 2f ইকুয়াল টু 2vf ইকুয়াল টু 2f স্কয়ার, 2f স্কয়ার माइनस vf, तो 2f स्क्वायर बात गल, और uv माइनस uf यदि vf নিয়ে আসি বাম দিকে, তাহলে পড়ে থাকবে vf ইকুয়াল টু 0। প্রত্যেকটা রাশিকে যদি uvf দিয়ে ভাগ করি, uv বাই uvf, uf by uvf, vf by uvf equal to 0, और 1 by f minus 1 by v minus 1 by u equal to 0, और 1 by v সব যদি নিয়ে যাওয়া হয় ওদিকে, প্লাস 1 by u equal to 1 by f, f মানে হচ্ছে r by 2, তাহলে 2 by r। এটাই হচ্ছে দর্পণের ক্ষেত্রে কি উত্তল কি অবতল, দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এবার যখন অঙ্ক করবে, এই যে তিনটে রাশি যে u v এবং f, তিনটের মধ্যে হয়তো দুটো দেওয়া থাকলো, একটা বের করতে বললো, সেক্ষেত্রে যে রাশিগুলির মান দেওয়া থাকবে তাদের চিহ্ন বসাবে, আবার চিহ্ন বসাবে। অঙ্কর ক্ষেত্রে এই সূত্রটা বসানোর পরে ধরো ইউ আর ভি এর মান দিয়ে দিয়েছে অঙ্কতে, তা সত্ত্বেও কিন্তু যদি দেখা যাচ্ছে ভিটা নেগেটিভ, তাহলে আবার মাইনাস ভি বসাতে হবে সমীকরণে। হয়তো ভি দিয়েছে 15 সেন্টিমিটার এবং সেটা দেখা যাচ্ছে নেগেটিভ হচ্ছে, তাহলে সমীকরণে মাইনাস 15 বসাতে হবে। তাহলে যাদের মান দেওয়া থাকবে যে রাশিগুলি, তাদের চিহ্ন বসাবো অঙ্ক করার ক্ষেত্রে, আর যে রাশিটির মান বের করতে হবে তার চিহ্ন বসাবো না, কারণ সেই রাশিটির মান বের করার পরে আমাকে বুঝতে হবে সেই রাশিটার যে চিহ্ন বেরোবে সেই চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো সেটা কোন দর্পণ ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে, এবং সেটা সদ্বিম্ব না অসদ্বিম্ব এগুলো জানা যায়, এবং দর্পণের প্রকৃতি জানা যায়। আর একটা কথা,
যদি কোনো অঙ্কে দেখা যায় সদ্বিম্ব বা অসদ্বিম্ব বলে দিয়েছে, তাহলে সমস্ত রাশির ক্ষেত্রে চিহ্নগুলো বসাবো। যেগুলো বলে দেবে মান সেগুলোও বসাবো, যেটা বলে দেবে না অর্থাৎ যেটা বের করতে বলবে তার ক্ষেত্রেও কিন্তু চিহ্ন বসাবো। মনে থাকে যেন, যদি সদ্বিম্ব বা অসদ্বিম্ব এরকম কিছু উল্লেখ করে দেয় কোনো অঙ্কের ক্ষেত্রে, তাহলে কিন্তু যেগুলো জানা রাশি মানে যাদের মান বলে দেবে তাদের যেমন চিহ্ন বসাবো, যেটা বের করতে বলবে অর্থাৎ অজানা রাশি তার কিন্তু চিহ্ন বসাবো। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে ইউভিটা বের করলাম সম্পর্কটা, তাহলে ইউভির মধ্যে যদি লেখচিত্র অঙ্কন করা যায় এবং 1/u আর 1/v এর মধ্যে যদি লেখচিত্র অঙ্কন করা যায়, তাহলে লেখচিত্রের প্রকৃতিটা কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা দেখব যে দর্পণের ক্ষেত্রে এই যে ইউভি সম্পর্ক, সেই ইউভি যদি পরিবর্তনটা লেখচিত্রে অঙ্কন করা যায় তাহলে প্রকৃতিটা কেমন দাঁড়ায়। যদি দেখো যে x অক্ষ বরাবর যদি ইউ এর মানগুলোকে আমি প্লট করি এবং y অক্ষ বরাবর যদি v এর মানগুলো প্লট করি, তাহলে যে লেখচিত্র পাওয়া যাচ্ছে সেই লেখচিত্রটা কিরকম দেখতে, লেখচিত্রটা হচ্ছে আয়তাকার পরাবৃত্ত। আর যদি 1/u এবং 1/v, এখানে একটা জিনিস বলি যে u আমাদের সমীকরণে ইউটাও ধনাত্মক ভিটাও ধনাত্মক, সেই কারণে প্রথম ফার্স্ট কোঅর্ডিনেট এসেছে। এবং যদি 1/u আর 1/v লেখচিত্র অঙ্কন করি অর্থাৎ u এর অনন্যক এবং v এর অনন্যক, তাহলে কিন্তু সেটা সরল রেখা আসছে, সেটাও কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে আসছে এবং সেটা সরল রেখা আসছে। এখন এই যে দেখা গেল u/v এর মধ্যে সম্পর্কটা হচ্ছে আয়তাকার পরাবৃত্ত, আর 1/u এবং 1/v এর মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল রেখা। আমি যেটা প্রমাণ করলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে u/v এবং f এর মধ্যে সম্পর্ক, তোমরা যেটা করবে যে কোনো বই থেকে, তোমরা যে বইটা ফলো করো, u/v f এর সম্পর্কটা উত্তল দর্পণের ক্ষেত্রেও করে নেবে, উত্তল দর্পণের ক্ষেত্রেও করে নেবে। এরপরে যেটা আমরা আলোচনা করব যে এই যে আমরা উত্তল বা অবতল অর্থাৎ বক্রতলে আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে সম্পর্কটা পেলাম, গোলীয় তলে প্রতিফলনের যে সম্পর্ক বা গোলীয় দর্পণের যে ইউভি সম্পর্ক, সেখান থেকে আমরা সমতল দর্পণের কোনো সম্পর্ক পাই কিনা সেটা দেখি। দেখা যায় গোলীয় দর্পণের যে সমীকরণ, যাকে বলে গোলীয় দর্পণের সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে f হচ্ছে ইনফিনিটি, f হচ্ছে ইনফিনিটি। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/infinity মানে 0, v প্লাস u ইকুয়াল টু 0 আর v ইকুয়াল টু মাইনাস u। এটাই হচ্ছে সমতল দর্পণের সমীকরণ। কারণ আমরা জানি সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হয় সমান এবং তারা দর্পণের বিপরীত দিকে অবস্থিত হয়। এরপরে যাব আমরা অনুবন্ধী ফোকাস বা বিন্দু যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল। অনুবন্ধী ফোকাস যুগল আমি আগে একটা ছবি আনি। ছবি আঁকি বলতে একটা অবতল দর্পণ, নিশ্চয়ই এই ছবি আমি এঁকেছি আগে। এটা O, এটা F, এটা C। যদি এখানে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব হচ্ছে এখানে। অর্থাৎ বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে থাকে তাহলে প্রতিবিম্ব হচ্ছে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। আরেকটা ছবি দেখিয়েছিলাম, বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে যেখানে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে। অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্বের অবস্থান অদল বদল হয়ে যাচ্ছে। এই ধর্মকে বলে রিভার্সিবিলিটি অফ লাইট, আলোর প্রত্যাবর্তনশীলতা। এবং এই যে সম্পর্ক 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই সম্পর্কে যদি u এর জায়গায় v এবং v এর জায়গায় u বসানো হয় তাহলে কিন্তু
সমীকরণের কোনো অদল বদল হয় না। সুতরাং অনুবন্ধী প্রকাশ যুগল বলতে দর্পণের সামনে এমন দুটি অবস্থানকে বোঝায় যে কোনো একটি স্থানে যদি বস্তু রাখা হয় তাহলে দ্বিতীয় অপর স্থানে প্রতিবিম্ব, যদি ওই অপর স্থানে বস্তু রাখা হয় তাহলে প্রথমে যেখানে বস্তু রাখা হয়েছিল এখন সেখানে হবে প্রতিবিম্ব। এই রকম দুটি বিন্দুকে বলে অনুবন্ধী ফোকাস যুগল, অর্থাৎ দুটি নির্দিষ্ট বিন্দু যেখানে অদল বদল করলে বস্তুর জায়গায় প্রতিবিম্ব হবে, প্রতিবিম্বের জায়গায় বস্তু হবে। এবার আমরা আলোচনা করব নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ বলতে এই ইউ ভি এবং এফ এর একটা সম্পর্ক, সেখান থেকে আরেকটা সম্পর্ক আসবে, সেটা হচ্ছে নিউটনের সমীকরণ। এখন যে কোনো দর্পণ উত্তল হোক বা অবতল হোক, সদ্বিম্ব হোক বা অসদ্বিম্ব হোক, সব ক্ষেত্রে দর্পণের সমীকরণ 1/v + 1/u = 1/f। এখন যদি একটা কাজ করা যায়, এটা হচ্ছে যদি এলসিএম uv তাহলে কত হবে u + v = 1/f और uf + vf সমান uv और uf + vf - uv = 0। উভয় পক্ষে f² যোগ করছি +f² = f² और সমীকরণটাই যেমন করা যায় যে চিহ্নগুলো একটু f² যোগ করার আগে যদি চিহ্নগুলো একটু পাল্টে নেওয়া যায়, f² যোগ করার আগে যদি চিহ্নগুলো পাল্টে নেওয়া যায় তাহলে আসছে uv, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করছি, -uf - va। এবার যদি f² যোগ করি f² और এখান থেকে যদি u কমন নিই তাহলে v - f, আর এখান থেকে যদি f কমন নিই তাহলে v - f = 0 और u - f into v - f 0 না বলেছে f² = f²। আচ্ছা u - f মানে কি? u - f মানে বস্তু থেকে ফোকাস দূরত্বে, ফোকাস বিন্দুর দূরত্ব, অর্থাৎ বস্তু থেকে ফোকাস দূরত্ব, সেটাকে আমি x ধরছি, এবং v - f মানে প্রতিবিম্ব থেকে ফোকাস দূরত্ব, সেটাকে y ধরছি, xy = f²। এটা হচ্ছে নিউটনের সমীকরণ। এক্ষেত্রে আমরা দেখেছিলাম u আর v এর যদি রেখাচিত্র অঙ্কন করা যায় তাহলে সেটা আয়তাকার পরাবৃত্ত আসে। এখানেও যদি xy এর মধ্যে রেখাচিত্র অঙ্কন করা যায় সেটা আয়তাকার পরাবৃত্তই আসবে, কারণ এটা সেক্ষেত্রে কনস্ট্যান্ট রাশি। এক্ষেত্রে এই যে সমীকরণ, এখানে কিসের মধ্যে সম্পর্ক পাচ্ছি? বস্তু থেকে ফোকাস দূরত্ব ইনটু বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব = f²। এই সমীকরণকে বলছে নিউটনের সমীকরণ। এবং এই সমীকরণের একটা সিগনিফিক্যান্স আছে, এই যে x y = f², f ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। যেমন হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে f ঋণাত্মক, সুতরাং f ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক f² সর্বদা ধনাত্মক। তাহলে এই ডান দিকটা যদি ধনাত্মক হতে হয় তাহলে xy কে সর্বদা ধনাত্মক হতে হবে, অর্থাৎ x এবং y সর্বদা কিন্তু একই চিহ্ন যুক্ত হতে হবে, হয় দুটোই ধনাত্মক বা দুটোই ঋণাত্মক। অর্থাৎ দর্পণের একই দিকে যেন বস্তু এবং প্রতিবিম্ব গঠিত হয়, সেই সকল ক্ষেত্রে অর্থাৎ যে সকল ক্ষেত্রে দর্পণের একই দিকে বস্তু এবং প্রতিবিম্ব অবস্থিত হবে, অর্থাৎ u এবং v উভয়ই সমচিহ্নযুক্ত হবে, সেক্ষেত্রে কিন্তু নিউটনের সমীকরণটি প্রযোজ্য। যেমন অবতল দর্পণের সদ্বিম্বের ক্ষেত্রে u এবং v একই দিকে হয়, অর্থাৎ u নেগেটিভ v ও নেগেটিভ, তাহলে uv গুণ করলে হয় পজিটিভ, সেই ক্ষেত্রে কিন্তু xy = f², এই সম্পর্কটি সত্য বা প্রযোজ্য। এবার আলোচনা করব আমরা বিবর্ধন। বিবর্ধন বলতে কোনো একটি দর্পণের সামনে কোনো একটি বস্তু
দেখা হয় তাহলে তিনটি ঘটনা ঘটতে পারে। বস্তুর আকারটা বস্তুর আকারের সমান আকারের প্রতিবিম্ব হতে পারে, সেক্ষেত্রে বিবর্ধন 1, সেটা সমতল দর্পণের ক্ষেত্রে। বস্তুর আকারের থেকে বড় আকারের প্রতিবিম্ব হতে পারে, সেক্ষেত্রে বিবর্ধন 1 এর থেকে বেশি, সেটা অবতল দর্পণের ক্ষেত্রে হতে পারে। এবং বস্তুর আকারের যদি ছোট আকারের মানে বস্তুর আকারের থেকে যদি ছোট আকারের প্রতিবিম্ব হতে পারে, সেটা অবতল দর্পণের ক্ষেত্রে হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে হয়। তাহলে বিবর্ধন বলতে বিবর্ধন 3 প্রকারের, একটা রৈখিক বিবর্ধন, একটা অক্ষীয় বিবর্ধন, একটা ক্ষেত্রীয় বিবর্ধন। রৈখিক বিবর্ধন বলতে কোন একটি বস্তুর উচ্চতার সাপেক্ষে প্রতিবিম্বের উচ্চতা বড় না ছোট, দৈর্ঘ্য নয় কিন্তু উচ্চতা বড় না ছোট, কম না বেশি, সেটাই হচ্ছে রৈখিক বিবর্ধন। অর্থাৎ রৈখিক বিবর্ধন n সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। একটু আমরা আগের দিন বোধহয় বলেছিলাম ক্লাসে যে বস্তুকে বিভিন্ন স্থানে রাখলে যে সকল প্রতিবিম্ব তৈরি হয় সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য আলোচনা করার সময় বলেছি যে কখনো সম আকারের প্রতিবিম্ব হয়, যেমন বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের আকার মানে উচ্চতা বড় হতে পারে, মানে বিবর্ধিত হতে পারে, খর্বাকৃতি হতে পারে। সেটাই বলছি বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এটা দেখা যায়, এটা প্রমাণ করা যায়। এটা সমান আবার v/u। v মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা ছবি আঁকা যায় অবতল দর্পণের ক্ষেত্রে। এখানে একটা বস্তু আছে, এখানে আমি c ধরি, এটা f, এটা o। তাহলে এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে u মানে হচ্ছে বস্তু দূরত্ব, টা হচ্ছে নেগেটিভ। v মানে প্রতিবিম্ব দূরত্ব, সেটা হচ্ছে এটা হচ্ছে u, এটা হচ্ছে p। এই যে প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে দূরত্বর দিকে, অর্থাৎ আলোর গতিপথে বিপরীত দিকে যদি দূরত্ব মাপা হয় তাহলে সেই দূরত্ব ঋণাত্মক। এবার হচ্ছে আরেকটা ক্ষেত্রে ধনাত্মক আর ঋণাত্মক ধরা হয় যে প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ। যদি অবশীর্ষ হয় তাহলে সেই প্রতিবিম্বটা ঋণাত্মক হবে, প্রতিবিম্বের উচ্চতাটা ঋণাত্মক হবে। আর যদি সমশীর্ষ হয় তাহলে প্রতিবিম্বের উচ্চতা ধনাত্মক হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিবিম্বটা হচ্ছে অবশীর্ষ, তাহলে প্রতিবিম্বের উচ্চতাটা হবে ঋণাত্মক এবং বস্তুর উচ্চতাটা হবে ধনাত্মক। যদি এই সমীকরণে বসা যায় তাহলে i টা নেগেটিভ, o টা হচ্ছে পজিটিভ, v টা হচ্ছে নেগেটিভ, u টাও হচ্ছে নেগেটিভ, সমান হচ্ছে m। তাহলে দেখো এই যে m অর্থাৎ রৈখিক বিবর্ধন সর্বদাই কিন্তু একটা ঋণাত্মক চিহ্ন যুক্ত হবে। কি উত্তল কি অবতল তোমরা দেখে নেবে। অবতলের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে দেখে নেবে, অবতল দর্পণের অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এটা সৎ প্রতিবিম্ব দেখালাম। অসৎ প্রতিবিম্ব মানে বস্তুকে যদি ফোকাস এবং মেরুর মাঝে রাখা যায় তাহলে সেক্ষেত্রে কি হয়, ইউ নেগেটিভ। যদি এটা মুছে দিই, সৎ বিম্বটার ক্ষেত্রে দেখালাম যে m সর্বদা ঋণাত্মক, যে অসৎ বিম্বের ক্ষেত্রে দেখায় তাহলে কি আসবে, ইউ নেগেটিভ। v হচ্ছে পজিটিভ, i মানে হচ্ছে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা। এক্ষেত্রে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্ব হয় সমশীর্ষ, তার মানে পজিটিভ, এবং বস্তুর উচ্চতা এটা সর্বদাই পজিটিভ। তাহলে i হচ্ছে পজিটিভ, o পজিটিভ, v পজিটিভ, u নেগেটিভ। এক্ষেত্রেও দেখা যাচ্ছে তাহলে m এর ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের ক্ষেত্রে একটা কিন্তু মাইনাস চিহ্ন থাকছে। সুতরাং অঙ্ক করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক, সৎ বিম্ব হোক, অসৎ বিম্ব হোক,
বিবর্ধন কিন্তু সর্বদাই হবে ঋণাত্মক, রৈখিক বিবর্ধন সর্বদাই কিন্তু হবে ঋণাত্মক। এবার যে আলোচনাটা করব আমরা সেটা হচ্ছে ইউ ভি এবং এফ এর মধ্যে সম্পর্ক। তবে আমি বলবো অঙ্ক যখন করবে একদম সাধারণ সূত্র, দর্পণের যে সমীকরণ 1/u 1/v = 1/f, এই সমীকরণ থেকে অঙ্ক করবে এবং মাথায় রাখবে যাদের চিহ্ন, যাদের মান বলে দেবে তাদের চিহ্ন বসাবে, যেটা বের করতে বলবে তার চিহ্ন বসাবে না। আর একটা কথা বলি, যদি অঙ্কের ক্ষেত্রে সদ্বিম্ব বা অসদ্বিম্ব উল্লেখ করে দেয় সুতরাং সকলের চিহ্ন বসাবে। তা সত্ত্বেও আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব, ইউ ভি আর এম মানে বস্তু দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং রৈখিক বিবর্ধন আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করব বা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব। এই সম্পর্কের ক্ষেত্রে প্রথমে আমরা দর্পণের সমীকরণ নিচ্ছি 1/v প্লাস 1/u = 1/f। আমরা উপর নিচে উভয় পক্ষে u দিয়ে গুণ করছি, u/v প্লাস 1 = u/f। আমরা জানি m সমান -v/u, তাহলে u এর জায়গায় এই জায়গায় লিখতে পারি -1/m = u/f -1। और যদি এটাকে নিয়ে আসি আমরা, নিয়ে এলে কি আসবে, -1/m সমান f/u - f। যদি মাইনাস দিয়ে গুণ করি এবং উল্টে দিই তাহলে m সমান আসবে f - u/f। এই যদি উল্টে দিই তাহলে উল্টে দিলে আসবে m সমান f/f - u। আমরা কিছুই করিনি, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করেছি এবং অন্য উল্টে দিয়েছি। এই যে সমীকরণ, এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ইউ এবং এম এদের মধ্যে সম্পর্ক। এবার যদি ভি এর সম্পর্ক, এক্ষেত্রে দেখো এম এর কিন্তু আমরা চিহ্ন বসিয়ে দিয়েছি, এম এর চিহ্ন বসিয়েছি। এবার যাব ভি এফ আর এম এর মধ্যে সম্পর্কটা কি রকম, যদি এরকম 1/v প্লাস 1/u = 1/f, উভয় পক্ষে যদি v দিয়ে গুণ করি তাহলে 1 প্লাস v/u = v/f। আমরা জানি যে v/u m সমান -v/u, তাহলে এখানে মাইনাস m বসিয়ে দিচ্ছি, সমান v/f। और যদি এটা নিয়ে আসি এদিকে তাহলে m সমান -m সমান v/f -1 और m समान 1 - v/f और m समान f - v/f। এটা হচ্ছে সম্পর্ক। এরপর আলোচনা করব আমরা ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধন বলতে কোন একটা দর্পণের সামনে কোন একটি বস্তু আছে, তার যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বটা প্রস্থের দিকে কতটা বড় হয়েছে, অর্থাৎ বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা প্রস্থের দিকে বড় হয়েছে না প্রস্থের দিকে ছোট হয়েছে, অর্থাৎ মোটা হয়েছে না সরু হয়েছে, একেই বলছে ক্ষেত্রীয় বিবর্ধন। সেটা কি রকম ক্ষেত্রীয় বিবর্ধন? ক্ষেত্রীয় বিবর্ধন হচ্ছে m ড্যাশ। আমি ধরে নিচ্ছি কোন একটি বস্তুর দৈর্ঘ্য হচ্ছে l এবং প্রস্থ হচ্ছে b। তার যখন প্রতিবিম্ব তৈরি হলো দর্পণের দ্বারা প্রতিফলনের পরে, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো l ড্যাশ এবং প্রস্থ হলো b ড্যাশ। এক্ষেত্রে বস্তুর ক্ষেত্রফল a সমান কত, lb, এবং প্রতিবিম্বের ক্ষেত্রফল a ড্যাশ সমান কত, l ড্যাশ b ড্যাশ। তাহলে ক্ষেত্রীয় বিবর্ধন m ড্যাশ সমান প্রতিবিম্বের ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল মানে a ড্যাশ বাই বস্তুর ক্ষেত্রফল a और m ড্যাশ সমান l ড্যাশ b ড্যাশ বাই lb। এই যে l ড্যাশ বাই
এল, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য মানেই তো রৈখিক বিবর্ধন। আবার প্রতিবিম্বের প্রস্থ বাই বস্তুর প্রস্থ, এটাও মানে রৈখিক বিবর্ধন। তাহলে m ড্যাশ সমান m স্কয়ার, m ড্যাশ সমান হচ্ছে m স্কয়ার। এরপর আলোচনা করব আমরা অক্ষীয় বিবর্ধন। অক্ষীয় বিবর্ধন অক্ষীয় বিবর্ধনটা কি রকম, যে এই একটা দর্পণ, এই দর্পণের সামনে এতক্ষণ পর্যন্ত আমরা বস্তুগুলোকে রাখছিলাম উলম্বভাবে রাখছিলাম, এইভাবে রাখছিলাম। যদি অনুভূমিক ভাবে রাখা হয়, যেমন একটা তীর, এটা একটা তীরের ফলা, এই যে অনুভূমিক ভাবে যখন রাখছি তখন তার প্রতিবিম্ব তৈরি হবে। সেই যে প্রতিবিম্বটা তৈরি হবে, সেই প্রতিবিম্বটা বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট হচ্ছে না বড় হচ্ছে, উচ্চতার দিকে নয়, অনুভূমিক বরাবর দৈর্ঘ্যের দিকে ছোট হচ্ছে না বড় হচ্ছে, সেই যে আলোচনাটা বা সেই অনুপাতটা, সেটাই হচ্ছে তোমার অক্ষীয় বিবর্ধন। অক্ষের দিকে অনুভূমিক ভাবে কতটা ছোট হচ্ছে বা বড় হচ্ছে। তো অক্ষীয় বিবর্ধন m ডবল ড্যাশ সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখন এই প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য, এবার যেটা করতে হবে যে এই যে বস্তুটা যদি আমি দর্পণ থেকে এর প্রথম অবস্থানের দৈর্ঘ্য যদি u1 এবং শেষ প্রান্তের দৈর্ঘ্য যদি u2 হয়, তাহলে বস্তুর দৈর্ঘ্য হয়, বস্তুর দৈর্ঘ্য u2 মাইনাস u1, এবং যে প্রতিবিম্বটা পাবো সেই প্রতিবিম্বটা u1, বস্তুর যে u1 দূরত্ব, মানে প্রথম অংশের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে u1, তার জন্য যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্ব দৈর্ঘ্য যদি v1 হয় এবং অন্তিম অবস্থানের দৈর্ঘ্য যদি v2 হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? হয় v1 মাইনাস v2 বা v2 মাইনাস v1, অর্থাৎ u1 এর জন্য v1, u1টা হচ্ছে সামনের দিকের দূরত্ব দর্পণ থেকে, আর u2টা হচ্ছে পেছন অংশের দূরত্ব দর্পণ থেকে। তাহলে যে প্রতিবিম্বটা হবে সেই প্রতিবিম্বটার ক্ষেত্রে u1 এর জন্য যে প্রতিবিম্ব তার দূরত্ব হচ্ছে v1, এবং u2 যে বস্তুর দূরত্ব তার জন্য যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে v2। তাহলে m ডবল ড্যাশ সমান লিখতে পারি আমরা যে v1 মাইনাস v2 বাই u2 মাইনাস u1, তার মানে লিখতে পারি ডেল v বাই ডেল u। এখানে যেটা করতে হবে, এই যে ডেল v বাই ডেল u, অর্থাৎ u এর সাপেক্ষে v এর পরিবর্তন, আমরা ডেরিভেটিভ করব। কি ডেরিভেটিভ করব? যে দর্পণের যে সমীকরণটা কি 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়াল টু 1 বাই f। যদি আমরা u এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? মাইনাস 1 বাই v স্কয়ার dv du माइनस 1 बाई u स्क्वायर इक्वल टू 0, और dv du इक्वल टू माइनस v स्क्वायर बाय u स्क्वायर, और dv du समान माइनस m स्क्वायर, कारण v बाय u माने रैखिक विवर्धन। তাহলে অক্ষীয় বিবর্ধন m ডবল ড্যাশ সমান মাইনাস m স্কয়ার। এবার আমরা আলোচনা করব যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো সেটা হচ্ছে সৎ বস্তুর জন্য। সৎ বস্তু মানে যে বস্তু থেকে প্রকৃতপক্ষে আলো এসে দর্পণে পড়ে সেই বস্তুকে বলে সৎ বস্তু। এই সৎ বস্তুর জন্য
অবতল বা উত্তল দর্পণের ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব এবং সেই প্রতিবিম্ব সদ হয়েছে অসদ হয়েছে। এবার যে আলোচনাটা হবে অসৎ বস্তুর জন্য প্রতিবিম্ব, অর্থাৎ অসৎ বস্তু থেকে যদি আলো আসে, অসৎ বস্তু মানে যেখান থেকে আলো আসছে বলে মনে হবে সেটাই হচ্ছে অসৎ বস্তু, সেরকম বস্তু থেকে আলো এসে যদি দর্পণে পড়ে তাহলে যে প্রতিবিম্ব হবে সেই প্রতিবিম্বের প্রকৃতি কি হবে সেটা নিয়ে আলোচনাটা করব।